সবাইকে গণিতের চ্যানেল ম্যাথমেটিক্সে স্বাগত। এই চ্যানেলে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সমস্ত ধরনের অঙ্ক নিয়ে ভিডিও তৈরি করা হয়। এখানে বিভিন্ন বাজার চলতি বিভিন্ন বইয়ের সমাধান সহ বিভিন্ন পরীক্ষার জন্য অঙ্কের ভিডিও এখানে পাওয়া যাবে। তো আজকের পর্ব শুরু করার আগে যারা যারা এই চ্যানেলের নতুন দেখছো, এই ভিডিও নতুন দেখছো, তাদেরকে সবাইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। তুমি যদি 9 থেকে 12 যে কোনো ক্লাসের হও তাহলে অবশ্যই এই চ্যানেল তোমার ভীষণ কাজের হবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব গণিত প্রকাশ বই থেকে আয়তঘন চ্যাপ্টার অধ্যায় 4 থেকে আমরা অঙ্কগুলো আলোচনা করব। বেসিক্যালি এই সিরিজে আমরা আলোচনা করছি বাজার চলতি বিভিন্ন নামি দামি লেখকের বই থেকে সমাধান এবং বাছাই করা অঙ্কের সমাধান, এবং সেখানে আছে যেমন কেশব নাগ, যেমন আছে অমিতাভ মিত্র, অমলকে ভৌমিক, এবং বোর্ডের বই তো অবশ্যই আছে। এছাড়াও বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ অঙ্ক, তার যে সংকলন, সেখান থেকে আমরা সমাধান করব। বাছাই করা অঙ্ক যেটা মাধ্যমিকের জন্য ভীষণ উপকারী এবং উপযোগী, সেই সমস্ত অঙ্ক নিয়ে এই সিরিজ। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একের দাগের প্রশ্ন। এই প্রশ্নটা, এই দাগ নম্বরটা, যেটা আমি প্রশ্নের দাগ নম্বর দেওয়া আছে সেটা কিন্তু বইয়ের দাগ নম্বরের সঙ্গে নাও মিলতে পারে। কোশ্চেনটা তোমরা মিলিয়ে দেখো। তো এখানে একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। তো চা ভর্তি বাক্সটির ওজন 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই প্রসঙ্গে বলে রাখি, এর আগে ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, বা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, বা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে সেখানে কিন্তু এই চ্যাপ্টারের যে থিওরি পার্টটা, বেসিক যে ইনফরমেশানগুলো, বেসিক যে সূত্রগুলো, সেই সমস্ত কিন্তু ওখানে বুঝিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি সেটা তোমরা দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব, এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব। এখানে আমরা বোর্ডের বই গণিত প্রকাশের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, বাছাই করা অঙ্ক। তো এখানে সাধারণত যেটা বলেছে যে একটা চায়ের বাক্স আছে, সেই চায়ের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তো সেখান থেকে আমরা অবশ্যই আয়তন পেয়ে যাব। আমরা জানি একটা চায়ের বাক্স, এখানে বাক্সটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু আলাদা আলাদা সব, অবশ্যই এটা আয়তঘন হবে। এখানে দুটো জিনিস থাকবে, একটা আয়তঘনক, না হলে ঘনক। ঘনকের ক্ষেত্রে সব কিছুই সমান হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আয়তঘনকের ক্ষেত্রে সবগুলো আলাদা হবে। তো সবগুলো আলাদা হবে না, একটাই আলাদা হলে কিন্তু সেটা আয়তঘন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাতে সবগুলোই আলাদা আছে। এখানে আমরা এককটা আছে ডেসিমিটার, তাহলে এর আয়তন পেয়ে যাব। আয়তন আমরা জানি, আয়তঘনের আয়তন দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তো সেখান থেকে আমরা এর আয়তন পাবো। আয়তন মানে হচ্ছে বাক্সের ভেতরে কতখানি জিনিস ধরবে, তার ওজন, বা কত লিটার জল ধরবে, কত বায়ু ধরবে, কত পরিমাণে একটা বস্তু ধরবে, সব কিছু মিলে সেটা হয় আয়তন, ভেতরের যে পরিমাণ বস্তু থাকবে। তো এখানে চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে 52 কেজি 350 গ্রাম। তাহলে তোমরা এখানে যদি দেখে নাও, প্রথমে বাক্সটির দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত। এবার বাক্সটির আয়তন আমরা সহজে আয়তন পেয়ে যাব, 3টের গুণফল, সেখানে 3টে গুণ করলে 243 ঘন ডেসিমিটার। ঘন হয় সব সময়, আয়তন বের করলে ঘন হয় এককের আগে, এবং ক্ষেত্রফল বের করলে বর্গ থাকে এককের আগে। এটা বেসিক জিনিস। আর এমনি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার ক্ষেত্রে শুধু এককটা বসে।
এইবারে অঙ্কে চলে যাই। চা ভর্তি বাক্সের ওজন এখানে দেওয়া আছে কত না 52 কেজি 350 গ্রাম। সেটাকে আমরা দশমিকে করে নিলাম 52.350 কেজি। এবারে খালি বাক্সের ওজনও দেওয়া আছে ওখানে, যে খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কেজি। তো খালি বাক্সের ওজন এটা, আর ভরা বাক্সের ওজন এটা। তাহলে এর মধ্যে এই দুটো যদি বিয়োগ করি তাহলে কি পাবো? এর মধ্যে যেটা ভরা আছে তার ওজন মানে চায়ের ওজন আমরা পেয়ে যাব। তাহলে শুধু চায়ের ওজন হবে এটা মাইনাস এটা। তাহলে সেইখান থেকে আমরা পেলাম চায়ের ওজনটা এখানে পেলাম কত? 48.6 কেজি। তা চায়ের ওজন। এইবারে যেটা দেওয়া আছে যে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন এইটা। আচ্ছা, চায়ের ওজন তো এটা হলো, সেটা কত পরিমাণ জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে 243 ঘন ডেসিমিটার। কারণ আমি আগেও বলেছি যে চা বাক্সের আয়তন হচ্ছে এটা। আয়তন কোনটা? যেটা জুড়ে বস্তুটা থাকে। সেটা বস্তুটা লিকুইড হতে পারে, বস্তুটা কোনো কঠিন হতে পারে, আবার বস্তুটা কোন গ্যাসীয় কিছু হতে পারে। তো এক্ষেত্রে আয়তন দেওয়া আছে 243 ঘন ডেসিমিটার, এটা বের করা হয়েছে এবং সেখানে চায়ের পরিমাণ এটা হয়েছে। তাহলে এই ঘন ডেসিমিটারে চায়ের পরিমাণ হয় এত কেজি। তাহলে 1 ঘন ডেসিমিটারে চায়ের পরিমাণ ভাগ হবে। তো সেটাকে ভাগ করলে সেটা হচ্ছে 200 গ্রাম। এখানে কেজি থেকে গ্রামে কনভার্ট করা হয়েছে, 0.2 কেজি হয়েছে। আচ্ছা, কেজি থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তো 0.2 সঙ্গে 1000 গুণ হবে। 1000 গুণ হলে এখানে তো 0.2 মানে 2 এর 10, এইটা এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে 200 হবে আমাদের উত্তর, 200 গ্রাম। এইভাবে এটা কেজি ছিল, এখান থেকে আমরা গ্রামে কনভার্ট করলাম, 200 গ্রাম হবে আমাদের উত্তর। তো তাহলে এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ডের বই থেকে যে ধরনের কোশ্চেনগুলো মাধ্যমিকে আসে, এটা তার মধ্যে অন্যতম। শুধু মাধ্যমিক নয়, তোমরা ক্লাসের সমস্ত সামেটিক পরীক্ষাতেও এই ধরনের অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তাই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটু এটা ক্যালকুলেশন থাকবে, কিন্তু সেটা পরীক্ষা হলে খুব ধৈর্য ধরে করতে হবে। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নেব। নেক্সট অঙ্ক, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চার সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো। তো এখানে একটা চৌবাচ্চা আছে, তোমরা আশা করি চৌবাচ্চা দেখেছো, যেখানে একটা ঘনাকৃতি একটা আধার থাকে, তাতে জল ভর্তি থাকে। সেটা সম্পূর্ণ ভর্তি থাকতে পারে, অর্ধেক ভর্তি থাকতে পারে। এখানে যেমন বলা আছে 1/3। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখব, এটা বলেছে যে 64 বালতি তুলে নিলে 1/3 জলপূর্ণ থাকে। তুলে নেওয়ার পর 1/3 জল ছিল না, জল ছিল 1 অংশ। সেখান থেকে 64 বালতি তুলে নেওয়া হলো, তাতে শেষে যেটা থাকলো তারপরে 1/3। তার মানে 64 বালতি সমান 2/3, 1 মাইনাস 1/3। তো এই 2/3 হচ্ছে 64 বালতি। তাহলে সম্পূর্ণ অংশ সেখান থেকে আমরা বের করব। তো এইভাবে আমরা ধীরে ধীরে ক্যালকুলেশনটা এগিয়ে যাব। দেখে নেওয়া যাক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো সেই জন্য এই অঙ্কগুলো যেগুলো এখানে আমি সাজেস্টিভ, যে অঙ্কগুলো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে আলোচনা করেছি, অবশ্যই এই ভিডিওটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তো অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা কি করেছি, চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে ডাটাগুলো যা দেওয়া আছে সেগুলোকে এইভাবে তুলে নিতে হবে। সলিউশনের প্রথমে খাতা তৈরি করার ক্ষেত্রে যখন সমাধান করব পরীক্ষার খাতায়, সেক্ষেত্রে কিন্তু এইভাবেই এগোতে হবে। যে ডাটাগুলো প্রথমে আমরা প্রথম অঙ্ক করে দিলাম, একবারে শুরু করে দিলাম, এই চৌবাচ্চা থেকে 64 বালতি জল তোলানোর পর এইভাবে ক্যালকুলেশন শুরু করে দিলাম। এভাবে কিন্তু হবে না, প্রথমে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, এটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই দৈর্ঘ্য এটা দেওয়া আছে 1. যেহেতু ঘনাকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা নয়, তিনটে একই, 1.2 মিটার। সেখান থেকে আমরা এটাকে করলাম কত না 12 ডেসিমিটার।
করলাম। এখানে এটা একটু লাইনটা লেখা নেই, তো তাহলে এর আয়তন সমান কত হবে? এর আয়তন হচ্ছে হবে এটা, এই যে 12 ছিল, এটা হবে 12 স্কোয়ার, 12 কিউব, সরি 12 কিউব, কারণ ঘনফলের আয়তন হচ্ছে বাহুর হোল কিউব, তাহলে এটা বাহু 12 ডেসিমিটার, সেই জন্য এটা 12 কিউব হবে। 12 কিউব সমান 1728 ঘন ডেসিমিটার। তো এটা আমরা আয়তন পেয়ে গেলাম ঘনাকৃতি চৌবাচ্চার, মানে চৌবাচ্চাতে কত পরিমাণে জল ধরবে সেটা আমরা পেলাম। এবারে চৌবাচ্চাতে 64 বালতি তুলে নেওয়ার পরে অবশিষ্ট 1/3 থাকে, তার মানে 64 বালতির পরিমাণটা সমান কত হচ্ছে না, টোটাল অংশ মাইনাস 1/3 মানে 2/3। এই পর্যন্ত আমরা বুঝলাম যে 64 বালতি জল সমান হচ্ছে 2/3। তাহলে অতএব 64 বালতি জলের আয়তন সমান চৌবাচ্চার 2/3 জলের সঙ্গে সমান। এই 2/3টা কত না, 2/3 হচ্ছে মোট যে অংশটা, মোট যে পরিমাণে জল ধরে 1728, তার 2/3। তাহলে এটা 2/3 যদি বের করি এভাবে, যেটা থাকবে সেটা হচ্ছে 1152 ঘন ডেসিমিটার। এই পরিমাণে জলটা হচ্ছে 64 বালতি দ্বারা তোলা হয়। তাহলে এক বালতিতে কত তোলা হয়, একে যদি 64 দিয়ে ভাগ করি, 64 বালতিতে জল তোলার পরিমাণ সমান, এখানে এটা 64 বালতিতে জল তোলার পরিমাণ এটা, তাহলে এক বালতিতে জল তোলার পরিমাণ এত বাই 64। তাহলে আমাদের এটা যদি ভাগ করি, এটা 18 হয়ে যাবে, 18 ঘন ডেসিমিটার। এইটা হচ্ছে এক বালতিতে জলের পরিমাণ। আচ্ছা, 1 ঘন ডেসিমিটার সমান আমরা জানি 1 লিটার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। এই সব সময় যে কোশ্চেনে দেওয়া থাকবে এমনটা নয়। তো এক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি কি 18, এই ক্ষেত্রে তাহলে আমরা 1 ঘন ডেসিমিটার 1 লিটার, তাহলে 18 ঘন ডেসিমিটার সমান 18 লিটার, এটা আমরা পেলাম। এবারে এক বালতিতে জল ধরে কত, কি পরিমাণে জল ধরে সেটা আমরা বের করে নেব। তো এখানে অনুষ্ঠান হচ্ছে চারদিকে, সেই জন্য প্রচুর মাইকের আওয়াজ, তো একটু ডিস্টার্ব হচ্ছে। তো এখানে আমার বের হয়ে গেছে, এখানে যেটা 18 লিটার জল, এটা হচ্ছে এক বালতিতে ধরে, তাহলে এটাই আমাদের বের করতে বলেছে। কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এখানে বলেছে যে দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে আমরা পেলাম 18 লিটার জল ধরে, এটাই হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর চলে যাব পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক, এখানে কোশ্চেন নাম্বার 3, এটাতে বলেছে কি 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। তো ওই চৌবাচ্চার আরও 630 লিটার জল ঢাললে গভীরতা কতটা বৃদ্ধি পাবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায়, সাময়িক পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, কিংবা মাধ্যমিক পরীক্ষাতে, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, এই খুবই গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে কি বলেছে, একটা আয়তাকার চৌবাচ্চার মধ্যে, তো চৌবাচ্চার ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা দেখেছো চৌবাচ্চার, এটা আয়তাকার বলেছে, আমি ধরে নেই এরকম, তো এইরকম টাইপের একটা চৌবাচ্চা আছে। তো এই ক্ষেত্রে বলেছে কি এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য এখানে 2.1 মিটার, প্রস্থ যেটা এইটাকে আমরা ধরবো 1.5 মিটার, এটা দেওয়া আছে। উচ্চতাটা দেওয়া নেই, উচ্চতাটাকে আমরা এই ক্ষেত্রে আমরা উচ্চতা এইচ হিসেবে ধরে নেব। এই তিনটে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। এবারে যেটা বলেছি চৌবাচ্চাটির অর্ধেক জলপূর্ণ আছে, তার মানে এই যে উচ্চতাটা, এই এইচ এর অর্ধেক, h/2 এর উচ্চতা, এইটা জলপূর্ণ আছে, এই পরিমাণে জলপূর্ণ আছে। তো এই অংশটা জলপূর্ণ আছে। তো এবার যেটা হয়েছে কি, অর্ধেক জলপূর্ণ আছে, তারপরে
কি বলেছে, ওই চৌবাচ্চা আরও 630 লিটার জল ঢালা হলো। এরপরে ধীরে ধীরে কি হবে, এই জলের স্তরটা বাড়তে থাকবে, এতে জল ঢালা হলে জলের স্তর বাড়তে থাকবে। তো এই অর্ধেকটা জল পূর্ণ ছিল প্রথমে, তারপরে 630 লিটার জল ঢালা হলো। এরপরে বলেছে কি যে গভীরতা কতটা বৃদ্ধি পাবে, মানে এটা বাড়তে থাকলে এইখানে এত দূর পর্যন্ত ধরো উঠলো, এই যে বৃদ্ধিটা এইখান থেকে আগে ছিল অর্ধেকটা এবং সেখান থেকে কতটা উচ্চতা বাড়লো সেটা আমাদের বের করতে হবে। দেখা যাক সমাধান। তো এখানে প্রথমে আমরা করে নেব, এখানে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত বলা আছে। তো আর এটা লিটারে বলা আছে। তো আমরা জানি যে লিটার থেকে আমরা ঘন সেন্টিমিটারে আমরা এখানে চেঞ্জ করতে পারি, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তো সেইখানে সেই জন্য কি করব, এই প্রত্যেকটাকে কিন্তু সেন্টিমিটারে কনভার্ট করব। আলটিমেট আমাদের লিটারে কনভার্ট করতে গেলে সেন্টিমিটারে দরকার হবে। সেই জন্য মিটার থেকে সেন্টিমিটারে গেলে কি হবে না, মিটার থেকে সেন্টিমিটারে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। কারণ আমরা যদি পরপর দেখি, মিলি, সেন্টি, ডেসি, তারপরে মিটার, তাহলে এই সেন্টিমিটার থেকে এই যে সেন্টিমিটার, এটা মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার। তো এইখান থেকে এইটা 100 100 ঘর হচ্ছে, 100 দিয়ে গুণ করতে হবে চেঞ্জ করতে গেলে। যদি এটা এককটা যদি এদিক ডান দিকে যায় তাহলে এটা গুণ করতে হবে, এককটা যদি বাম দিকে যায় ভাগ করতে হবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করলে এখানে আসছে কত না 210 সেন্টিমিটার, আবার 1.5 মিটারকে 100 দিয়ে গুণ করলে 150 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম। আবার যেটা বলেছে যে 630 লিটারকে আমি যদি ঘন সেন্টিমিটারে চেঞ্জ করি, সেটাকে আমরা 1000 দিয়ে গুণ করব, তাহলে এটা ঘন সেন্টিমিটার, এটাকে 1000 দিয়ে গুণ করা হলো, তার মানে এর পেছনে আরও 3টে শূন্য গুণ হবে, তাই হয়েছে। এইবারে যেটা হচ্ছে যে এখানে এটা সমান এটা আমরা জানি, এখানে মনে করি না বলে এখানে যেহেতু বলাটাই শ্রেয়। এইবারে মনে করি কথাটা আসবে, যে মনে করি বা ধরিলাম 630 লিটার জল ঢালার ফলে চৌবাচ্চার জলের গভীরতা এইচ বৃদ্ধি পাবে। তাহলে এই যে এখানে পুরোটা এইচ না ধরে যতটা বৃদ্ধি পেয়েছে সেটাকে এইচ ধরেছে। পুরোটা যদি আমি এইচ ধরতাম, এই বৃদ্ধি পাওয়াটাকে h/2 করতে হতো, তো সেখানে ক্যালকুলেশনটা আরেকটু অন্যরকম হয়ে যেত। তো এই ক্ষেত্রে আমরা পুরোটাকে ধরছি না, এটা যতটা উঁচু ছিল, যেটা অর্ধেকটা সেটাকে আমরা এইচ ধরেছি। তো এইচ মিটার না, সরি, এটাতে এইচটা এটা নয়, যেটা বৃদ্ধি পাবে এইটুকু অংশটা, এইখান থেকে এইটুকু অংশটাকে আমরা এইচ ধরেছি, এইটাকে এইচ ধরেছি, এই পুরোটা বা আগে যতটা ছিল সেটা এইচ নয়। তো এবার চৌবাচ্চার জলের এইচ গভীরতা বৃদ্ধির জন্য তাহলে কি হচ্ছে না 210, মানে সেই দৈর্ঘ্যটা আছে বৃদ্ধি ক্ষেত্রে, সেই দৈর্ঘ্যটাই আছে। আমি এই বৃদ্ধির ফলে যেই অংশটা, যে এই অংশটা বৃদ্ধি হয়েছে, তো তাহলে এই উচ্চতাটা লাগছে, এই অংশের ক্ষেত্রফল যদি বের করি, এই উচ্চতা লাগছে, এই দৈর্ঘ্য লাগছে, আর এই প্রস্থটা লাগছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ একই আছে, উচ্চতাটা আমরা এইচ ধরে নিচ্ছি। তাহলে এই জলের প্রয়োজন হবে, তাহলে এই জলের প্রয়োজন হবে, আর সেখানে জলটা এই পরিমাণে ঢালা হয়েছে। তাহলে আমরা এই দুটোকে সমান করে দিতে পারি সেখানে। তাহলে এইটা সমান এটা করা হলো, এবং এইচের মান এখান থেকে পাওয়া গেল, এইচের মান হচ্ছে 20। তাহলে 20, এটা এককটা হবে সেন্টিমিটার, পুরো ক্যালকুলেশনটা যেহেতু সেন্টিমিটারে হয়েছে, তাহলে জলের গভীরতা হবে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার গভীরতা নয়, বৃদ্ধিটা হবে 20 সেন্টিমিটার। তো এই গেল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, বারবার বলছি এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করো। অনেক অঙ্ক কি হয়, পরীক্ষা হলে কিন্তু গিয়ে দেখা যায় প্র্যাকটিস থাকে, পরীক্ষা হলে কিন্তু সেখানে আটকে যায়, নানা রকম সমস্যা হয়। এগুলো হয় সাধারণত অঙ্কটা বোঝার, ভাষাগুলো বোঝার অসুবিধা, অঙ্ক মুখস্থ করা কিংবা মনে রাখা যে এইটা এভাবে হবে, ওইটা ওইভাবে হবে, এইগুলো মনে না রেখে আমাদের এর বেসিক ফর্মুলা জানতে হবে, ভাষাগুলোকে ভালো করে বুঝতে হবে, এবং ওই ভাষা থেকে কিভাবে কোন ফর্মুলা ইউজ করা যাবে সেটা জানতে হবে, এবং বারবার প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে মূল জিনিস, এর কোনো বিকল্প নেই। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 4 দাগের অঙ্ক।
আবারও বলছি যে বইয়ের দাগের সঙ্গে এই দাগ মিলবে না, তোমরা অঙ্কটা বইতে খুঁজে নেবে। এই সমস্ত অঙ্কগুলো আজকে যেগুলো করা হচ্ছে সমস্ত কিন্তু গণিত প্রকাশ বই, যেটা বোর্ডের বই, সেই বইটাই এখানে সমাধান করা হচ্ছে। তো দেখে নিই অঙ্কটা কি বলেছে। গ্রামে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভেতরের 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত খোলা হলো। গর্ত কেটে অপসারিত মাটি দিয়ে জমির ওপরে ছড়িয়ে দেওয়া হলো। তার ফলে মাঠের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? তো এখানে একটা মাঠ আছে, ধরো খেলার মাঠ, গ্রামের ক্ষেত্রে যেরকম খেলার মাঠ হয় তোমরা এটা কল্পনা করে নিতে পারো, এই ধরনের একটা খেলার মাঠ আছে। এই মাঠের ভেতরে তো 4টা কোণে ধরে না হলো এই 4 কোণে লাইট বসানো হবে। 4টা কোণে লাইট বসানো হবে, যখন রাতের সেই লাইটগুলো জ্বলবে। তো এইখানে একটা পিলার বসানো হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4 কোণে। এইবারে কি হচ্ছে, পিলার বসানোর জন্য মাঠের 4 কোণে একটা এখানে সমান এই বর্গাকার সাইজের, যেখানে তার প্রত্যেকটাতে গর্ত খোলা হলো। গর্তের গভীরতা একটা থাকবে, বাহুর যতটা দৈর্ঘ্য এই গর্তের গভীরতা ততটা। এখানে বলেছে 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, আবার এই যতটা গভীর গর্তটা সেটাও 4 মিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, মানে এটা একটা ঘনক হবে, ঘনকাকৃতি। এই ঘনকাকৃতি গর্ত তৈরি করা হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় এর ফলে কিছু মাটি, ওখান থেকে মাটি পাওয়া যাবে। সেই মাটিগুলো কি হয়েছে না, ওই যে মাটি পাওয়া যাচ্ছে সেই মাটিগুলো কিন্তু মাঠে ছড়ানো হবে। আচ্ছা, এই গর্তগুলো কিন্তু বড় সাইজের হবে, কারণ পিলার বসাতে গেলে সেখানে পিলার বসিয়ে প্লাস্টার করিয়ে নানা রকমের ব্যাপার করতে হবে, সেটা দীর্ঘস্থায়ী করার জন্য সেখানে কিন্তু গর্তটা একটু বড় সাইজের করতে হবে, সেটা বর্গাকার হবে। এবারে এর ফলে কি হবে, এখানে অনেকটাই মাটি উঠবে, সেই মাটিগুলো পুরো মাঠটায় ছড়িয়ে দেওয়া হবে। ছড়িয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, এটা বলতে চাইছে যে এর ফলে কতটা উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, মানে মাটি যদি এই পুরো মাঠটার উপরে ফেলানো হয়, এই যে যতটা উচ্চতা ছিল মাঠে সেটা আরো কতটা বাড়বে। তো দেখা যাক এখানে তাহলে আমরা কি করব না, আমরা এই যে মাঠটা আছে, এই মাঠের চারপাশে যে আমাদের গর্ত খোলা হচ্ছে সেখানে কি কত পরিমাণে মাটি প্রত্যেকটা থেকে বেরোচ্ছে সেটা আমাদের, যেহেতু 4টা সমান, এখানে একটার মাটি যদি পরিমাণ বের করতে পারি তাহলে 4টা মাটি 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মাটিটা কত থাকবে, মাটি থাকবে মানে ওটার আয়তন, ওই 4 মিটার বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট যে আয়ত ঘনকাকৃতি গর্ত হচ্ছে তার আয়তন যেটা হবে সেই পরিমাণে মাটি থাকবে। তাহলে আয়তনটা বের করতে হবে, এই একটার আয়তন বের করে তাকে আমরা 4 দিয়ে গুণ করব, সেই পরিমাণে মাটি থাকবে। এবং সেই যে মাটিটা এখানে মোট এই যে পুরোটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, যেটা এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তো সেখানে আমরা একটা ধরে নেব একটা উচ্চতা h, যেটা এই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেখানে আয়তনটা বের করব, এটা গুণিতক h সমান হচ্ছে এই যে 4টা মাটির যোগফল। তো সেখান থেকে আমরা h এর মানটা পেয়ে যাব খুব সহজে, আগের অঙ্কের মতোই। তো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাই এই অঙ্কগুলোর ভাষাগুলো ভালো করে বুঝতে হবে। তো প্রথমে আমরা মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মাঠের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। তারপরে হচ্ছে কি 4টি পিলারের জমির ক্ষেত্রফল। 4টি পিলারের জমির ক্ষেত্রফল হচ্ছে 4 স্কয়ার, প্রত্যেকটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে এইটা হবে এত বর্গমিটার। যেহেতু ক্ষেত্রফল বের করছে সেই জন্য বর্গ কথাটা ব্যবহার করা হয়েছে। যদিও এই ক্ষেত্রে বর্গক্ষেত্র না বের করে, ক্ষেত্রফল না বের করে ডাইরেক্ট আমি আয়তন বের করতে পারতাম, কিন্তু এইটার ক্ষেত্রে যেহেতু এটা কোনো পাত্র নয়, এটা কোনো গভীর জিনিস নয়, সেখানে এটা মাঠ, সেই জন্য আমরা ক্ষেত্রফল বের করলাম এবং তার সঙ্গে আমরা উচ্চতাটা গুণ করে দেবো, ওই ঘুরে ফিরে আয়তন আসবে। তো অবশিষ্ট জমির ক্ষেত্রফল, যেটা আমরা ক্ষেত্রফলটা এই জন্যই বের করা হলো যে এখানে যে ক্ষেত্রফলের অংশে এই যে মাঠটা আছে, মাঠে বলেছিলাম যে চারপাশে যে আমাদের
এখানে গর্ত খোলা হলো, এই যে গর্তের অংশটা, এই অংশটা বাদ দিয়ে কিন্তু সব জায়গাতে মাটি ফেলা হচ্ছে, সব জায়গাতে মাটি ফেলা হচ্ছে। সেই জন্য এই গর্তের অংশ বাদ দিয়ে কতটা ক্ষেত্রফল থাকছে সেটা আমরা বের করে নিলাম। এটা ভাইটাল জিনিস, এটা আমাদের বুঝতে হবে। এইবারে এই যে এখানে গর্তের এই যে গর্তটা, এই গর্তে তো এখানে পিলার বসবে, সেই জন্য এখানে আমরা মাটি ফেলবো না। তো এবারে 4টি পিলারের জন্য যে পরিমাণে মাটি তোলা হচ্ছে তার আয়তন। এবারে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ 4 এবং তাহলে অবভিয়াসলি উচ্চতা 4 হবে, ঘনকাকৃতি যেহেতু বলেছে সেইখান থেকে আয়তন হচ্ছে বাহু কিউব, তাহলে সেটা আমরা বাহু কিউব ইন্টু 4 করলাম কেন, 4টির জন্য, তাহলে সেখান থেকে পেলাম আমরা 256 ঘনমিটার। তাহলে 4টার যে পরিমাণে মাটি ওঠে সেটা হচ্ছে 256 ঘনমিটার। এবারে মনে করা যাচ্ছে যে মাটির তলটা বৃদ্ধি পাবে এক্স মিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা ক্ষেত্রফলটা জানি, এটা ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করি তাহলে আমরা আয়তন পেয়ে যাব। এইটার ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল ছিল এইটা, তার সঙ্গে উচ্চতা গুণ করলাম, সেটার সঙ্গে কত হচ্ছে, যে পরিমাণে মাটি সেই পরিমাণে মাটির সঙ্গে সমান হচ্ছে। তাহলে এক্স সমান কত হবে, এটা বাই এইটা বাই এটা, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা থেকে 1/5 তাহলে মাটির তলের উচ্চতা 1/5 বৃদ্ধি পেল। তাহলে এটাই হবে উত্তর। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এরপরে চলে যাব পরের অঙ্কে। নেক্সট অঙ্ক, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে এবং গর্তটি কত মিটার গভীর হবে। তো এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে যতগুলো অঙ্ক করা হচ্ছে প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রত্যেকটাই পরীক্ষায় আসার মতো অঙ্ক, সেই জন্য প্রতিটা অঙ্ক খুব মন দিয়ে করবে। এবং অবশ্যই এই অঙ্কগুলো শুধু দেখলে হবে না, অঙ্কের ক্ষেত্রে নিজেকে যতক্ষণ না ইনভলভ করা যায়, অঙ্কের ক্ষেত্রে নিজে যতক্ষণ না করা যায় ততক্ষণ কিন্তু অঙ্কের প্র্যাকটিস কমপ্লিট হবে না। শুধু খাতা দেখে নিলে, বুঝে নিলাম, দেখে নিলাম, এক্ষেত্রে কিন্তু হবে না। তো এখানে যেটা আমরা করব কি, যে এই যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কতটা লম্বা কতটা চওড়া এক খণ্ড জমি, সেখানে 6.5 ডেসিমিটার, এখানে এককগুলো কিন্তু আলাদা, এই ডেসিমিটার উঁচু করার জন্য। তাহলে এই ডেসিমিটার আমি যদি সবগুলোকে মিটারে রাখি তাহলে এই ডেসিমিটারকে মিটার করব। ডেসিমিটারকে মিটার করলে ছোট একক থেকে বড় এককে যাচ্ছে, ভাগ করতে হবে। ক ঘরের কেস হচ্ছে এটা, এক ঘরের কেস। মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার এক ঘরের কেস, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, মিটারে চেঞ্জ হবে, ডেসিমিটার থেকে মিটার এলো। 10 দিয়ে ভাগ করলে কি হবে না, দশমিকটা বাম দিকে এক ঘর চলে যাবে। তাহলে এইটা আশা করি তোমরা দশমিকের ক্যালকুলেশনটা জানো ভালো করে। তো এইটা হচ্ছে আমাদের, এটা মিটারে কনভার্ট করা হলো ডেসিমিটারকে। এবারে বলছে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য যে পরিমাণে মাটি ফেলতে হবে তার আয়তন। দৈর্ঘ্য প্রস্থ এখানে দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আর এই পরিমাণে উঁচু করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা গুণ করব, দৈর্ঘ্য গুণিত আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঘন মিটার এককটা হবে। তো এটাই হচ্ছে আমাদের ওই আয়তন আসবে। এইবারে গভীর কতটা করতে হবে সেটা আমাদের বের করতে হবে। ধরে নিচ্ছি এক্স মিটার গভীর করতে হবে, কারণ ওই পাশের জমি থেকে মাটি আনতে হবে এবং সেখানে একটা গর্ত করে সেখান থেকে মাটি আনতে হবে। গর্তের উচ্চতাটা হবে কত, এক্স মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তো সেখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য এতটা, প্রস্থ এতটা, এগুলো সবই মিটারে আছে, উচ্চতাও এক্স মিটার ধরা হয়েছে। তাহলে সেখানের আয়তন হচ্ছে এটা। এইবারে সেখানের আয়তন, সেখানে যে পরিমাণে মাটি আনা হচ্ছে এখানে ততটাই উঁচু করা হচ্ছে। তো ওই মাটি যদি বেশি না, ওই মাটির বেশি বা কম হবে না, এখানে ওই মাটি নিয়েই পুরোটা করা হচ্ছে, সেই জন্য দুটোর আয়তন সমান হবে। তাহলে এটা সমান এটা হবে, তাহলে এটাই করা হলো, এখান থেকে এক্স বের করা হলো, যেখানে যতগুলো গুণ ছিল এক্সের সঙ্গে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এবারে কাটাকুটি করব, কাটাকুটি করলে এটা 2 আসবে। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি এক্সের মান 2, তার মানে 2 মিটার গভীর গর্ত করতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে এর গভীরতা হবে 2 মিটার। তো
আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট অঙ্ক, এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখতে বড়, কিন্তু অঙ্কের মধ্যে বিশেষ কিছু নেই। বড় অঙ্ক মানেই বেশি ডাটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে অঙ্ক করতে সুবিধা হবে। এখানে কি বলেছে একবার দেখে নিই। আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 মিটার, 1050 মিটার, 950 মিটার। এই চাহিদা মেটানোর পর ও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ, 1.8 মিটার চওড়া জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটির কত মিটার গভীর করতে হবে এবং জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো। তো অ্যাকচুয়াল বেসিক্যালি দুটো প্রশ্ন এখানে করা হয়েছে, দুটো প্রশ্ন একই রকমের, একটু টুইস্ট এখানে আছে, আর কিছু নয়। তো এখানে যেটা বলছে যে আগের অঙ্কের মধ্যেই কিছুটা এখানে এক্সট্রা জিনিস দিয়েছে, যে 25% এক্সট্রা মজুদ থাকছে, এটাই এই 25% এক্সট্রা করে বের করতে হবে, বাকি সব একই রকম। এখানে যেহেতু বলেছে পরিবারের 3টি পরিবার আছে, এখানে 3টি পরিবারের চাহিদা, একটা 1200 লিটার, 1050 লিটার, আর একটা আছে 950 লিটার। তাহলে 3টে আমরা যোগ করে নেব, 3টে যোগ করলে হবে 3200 লিটার। এটা হয়ে গেল। এরপরে প্রশ্ন অনুযায়ী যেটা বলেছে যে দৈনিক জল মজুদ থাকবে, দৈনিক জল, ওই ট্যাঙ্কে দৈনিক জল কতটা মজুদ থাকবে, কত না এই ক্ষেত্রে দৈনিক জল মজুদ থাকবে, এই যে এই পরিমাণে জল থাকবে তার সঙ্গে এক্সট্রা 25% থাকবে। তো এইটারই 25% থাকবে এক্সট্রা চাহিদা, আরও চাহিদার ওপরে চাহিদার 25%। এখানে চাহিদা কত ছিল 3200, এবং 3200 25 এখানে যোগ নয়, এটা গুণ হবে, এর 25, এর মানে এখানে গুণ আসবে। 25% মানে 25/100, তাহলে দুটো শূন্য কেটে যাবে, 32 গুণিতক 25, তো এটা হবে 800 আর এটা 3200, মোট হচ্ছে 4000 লিটার। 4000 লিটার জল ওই ট্যাঙ্কের মধ্যে থাকবে। এবারে 4000 লিটার সমান আমরা এটাকে যদি ডেসিমিটারে করি, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, এই এককটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু সবসময় যে দেওয়া থাকবে এমনটা নয়, কোনো ক্ষেত্রে কোনো মাধ্যমিক পরীক্ষায় দেখা গেছে এই এককটা কিন্তু দেওয়া নেই, সেক্ষেত্রে এইটা কিন্তু মনে অবশ্যই রাখতে হবে যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তো এইটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করলাম, 4000 মিটার সমান 4000 ঘন ডেসিমিটার হয়ে গেল। এবারে যেটা হচ্ছে ট্যাঙ্কের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত 2.5, এই যে এইটা দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থ 2.5 মিটার, একে ডেসিমিটার করলে 25 ডেসিমিটার, প্রস্থ 10 দিয়ে গুণ হবে, 1 ঘরের ডিফারেন্স, মানে বড় একক থেকে ছোট এককে যাচ্ছে সেহেতু গুণ হবে এবং ঘরের পরিবর্তন হচ্ছে, একের পিঠে তটা শূন্য দিয়ে গুণ হবে, এটাই হচ্ছে এককের পরিবর্তনের নিয়ম। এখানে প্রস্থ এখানে 1.6 মিটার ছিল, সেটাকে 16 ডেসিমিটার করা হলো। এবার উচ্চতা আমরা ধরে নিচ্ছি x, তাহলে x মিটার, এবং সেটা ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ হবে, 10x ডেসিমিটার। এই গেল। এখান থেকে এবারে আমরা কি পাচ্ছি, তাহলে এখানের আয়তন, এটার আয়তন কত হচ্ছে, আয়তন হচ্ছে এই পরিমাণে ঘন ডেসিমিটার। এই যে ঘন ডেসিমিটারটা সমান হচ্ছে কত 4000 ঘন ডেসিমিটার, কারণ ওই পরিমাণে জলটা থাকবে এখানে। তাহলে ট্যাঙ্কের মধ্যে উচ্চতাটা কত হবে না, এক্স এর মানটা এখান থেকে পেয়ে যাব, যেগুলো গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করলে এটা 1 মিটার হবে। তাহলে 1 মিটার উঁচু করে রাখতে হবে, জলের গভীরতাটা 1 মিটার উঁচু হতে হবে, এই ট্যাঙ্কের গভীরতা 1 মিটার উঁচু হতে হবে, এই পরিমাণে জল থাকবে এখানে। এবারে দ্বিতীয় অংশ, এটা প্রথম অংশ হয়ে গেল। এবারে দ্বিতীয় অংশে বলেছে আরও 4 ডেসিমিটার যদি প্রস্থ বাড়ে তাহলে গভীরতাটা কতটা করতে হবে। তো প্রস্থটা যদি বেড়ে যায় তো তাহলে গভীরতাটা যেটা হবে আমরা ধরে নিচ্ছি y ডেসিমিটার। তাহলে এখানে দৈর্ঘ্যটা যেটা ছিল 25, প্রস্থ 16 ছিল, তার সঙ্গে 4 বাড়লো এবং তার সঙ্গে y, এটা আয়তন হয়ে গেল। এই পরিমাণে জল
তাহলে আগে যেটা ছিল তার তুলনায় কম হবে, এটা মিটারে ছিল, ডেসিমিটারে করা হচ্ছে। এখান থেকে আমরা ওয়াই বের করব। এই ওয়াইটা হচ্ছে যে প্রস্থটা যদি 4 মিটার আরও ডেসিমিটার আরও বাড়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে গভীরতাটা ধরে হচ্ছে ওয়াই ডেসিমিটার, এবং এই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, প্রস্থর জায়গায় 4 যোগ হয়েছে শর্ত অনুসারে, আর যোগ হয়ে তারপরে আমরা গুণ করেছি এখানে 25 গুণিত 20 গুণিত ওয়াই, যেটা হচ্ছে কি টোটাল যেটা জল পরিমাণ স্টোর থাকবে সেটা হচ্ছে 4000 ডেসিমিটার, সেটা আমরা আগে দেখেছি। তাহলে এইটা সমান এটা, এখান থেকে ওয়াইয়ের মান বের করলাম 8, ওয়াইয়ের মান হচ্ছে 8 ডেসিমিটার। তাহলে কি প্রস্থটা যদি বাড়ানো যায়, অবভিয়াসলি এটা 1 মিটার থেকে কম হচ্ছে, কম হওয়াটাই স্বাভাবিক, কারণ চাওড়ার দিকটা যদি আমি আগে যেটা ছিল তার চেয়েও ওখানে বাড়িয়ে দিই, তাহলে উচ্চতাটা কমে যাবে, কারণ ওই পরিমাণে জল পরিমাণ তো ঠিকই একই আছে, ফিক্সড আছে, জলের পরিমাণটা ফিক্সড আছে। তাহলে আমি যদি যে পাত্রটায় জল রেখেছি সেটা যদি আরও বেশি চাওড়া করে দিই, তাহলে উচ্চতাটা যে উঁচুতে জল ছিল সেটা কমে যাবে। এটার ক্ষেত্রেও তাই হয়েছে। এটা আমাদের বের করতে হবে না, এটা থেকে এখানে বোঝা যাচ্ছে যে এটা ছিল 1 মিটার, এটা হলো 8 ডেসিমিটার। তো এইভাবেই এখানে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশনের মাধ্যমে। এই ওয়াইটা কি হচ্ছে না, যদি এই ক্ষেত্রে প্রস্থের দিকে 4 মিটার বাড়ানো হয়, তাহলে ওই ট্যাঙ্কটির গভীরতা 8 ডেসিমিটার হবে। তো এইগুলোই ছিল এই গণিত প্রকাশ বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে অবশ্যই অমিতাভ মিত্র, কেশব নাগ, এই অঙ্কগুলো, কমলকে ভৌমিক, এই বিভিন্ন লেখকের বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ডিফারেন্ট টাইপের অঙ্ক যেগুলো করানো হবে, যেগুলো মাধ্যমিকে আসার সম্ভাবনা বেশি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আগের ভিডিওটি যদি না দেখো অবশ্যই দেখো, এই থিওরি পার্টটা দেখে তারপরে এই অংশটা দেখলে প্রত্যেকটা অঙ্ক আরও ভালোভাবে বুঝতে পারবে। অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের সিরিজ কেমন লাগছে, আর কি কি ধরনের ভিডিও লাগবে। তো আজকে এই পর্যন্তই। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, এবং যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।